ঋষি বিছানায় গা এলিয়ে দিতেই শরীরে কারো স্পর্শ পেল। ভালো করে তাকাতেই স্নিগ্ধতাকে দেখতে পেয়ে মুচকি হেসে মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে কপালে একটা চুমু খেল। ধ্যান ফিরতেই নিজেই নিজের মনকে প্রশ্ন করল, এটা কি করলি স্তব্ধ? একটা মেয়েকে এভাবে চুমু খেলি? এই মেয়েটার মধ্যে কি আছে কে জানে, দেখলেই সব কিছু গুলিয়ে যায়। ভাগ্যিস ঘুমিয়েছিল, দেখে ফেললে লজ্জায় মুখ দেখাতে পারতাম না। কিছুটা দূরত্ব রেখে স্তব্ধ ঘুমিয়ে গেল। ফজরের আজান হয়ে গেছে। স্নিগ্ধতা উঠে অজু করে নিল। নামাজ পড়তে যাবে তখনই স্তব্ধের দিকে চোখ গেল। কিছু একটা ভেবে বিছানায় বসে, এই যে শুনছেন, আজান শেষ হলে নামাজ পড়তে হবে, তাড়াতাড়ি উঠুন। স্তব্ধের কোনো সারা শব্দ নেই। স্নিগ্ধতা হাত ঝাঁকিয়ে, এই যে শুনছেন, আজান শেষ, নামাজ পড়তে হবে, তাড়াতাড়ি উঠুন। আচমকা স্নিগ্ধতাকে টেনে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল। আর একটু ঘুমাতে দাও না। স্নিগ্ধতা বরফের ন্যায় জমে গেছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কিছুক্ষণ এমন ভাবেই কেটে গেল। স্তব্ধ বেয়ে ঘরে ঘুমাচ্ছে। স্নিগ্ধতা নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। স্তব্ধ এবার বিরক্ত হয়ে চোখ মেলে নিজের এত নিকটে স্নিগ্ধতাকে দেখে এক লাফে উঠে দূরে সরে গেল। বেচারি স্নিগ্ধতা স্তব্ধের এমন কর্মকাণ্ডে ভড়কে গেছে। স্তব্ধ রাগী স্বরে বলল, তুমি আমার কাছে কি করছিলে? লজ্জা করে না অসহায় একটা ছেলেকে একা পেয়ে এভাবে তার কাছে আসতে? স্নিগ্ধতা উঠে বসল। স্তব্ধের দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে, আমি তো আপনাকে নামাজ পড়ার জন্য ডাকলাম, কিন্তু আপনি আমায় টেনে নিয়ে জড়িয়ে ধরলেন। আমার কি দোষ? তুমি বললেই বিশ্বাস করতে হবে নাকি? আমি কখনো এমন কাজ করতে পারি না। এটা নিয়ে পরে কথা বলা যাবে, এখন চলুন, নামাজ পড়তে হবে, সময় চলে যাচ্ছে। স্তব্ধ একবার স্নিগ্ধতার দিকে চোখ গরম করে তাকিয়ে অজু করতে চলে গেল। তারপর দুজনে একসঙ্গে নামাজ আদায় করে নিল। এইসব কি রান্না করেছিস? তুই জানিস না বাড়িতে এইসব কেউ খায় না? আমি কেন রাঁধতে যাব? এগুলো তো নতুন বউ রান্না করেছে। ওই মেয়েটা এইসব করেছে। বাড়িতে কি এখন ওর নিয়ম চলবে নাকি? সবাই সকালে নাস্তা করার জন্য খাবার টেবিলে বসলেন। রাহেলা বেগম বললেন, কি হয়েছে বৌমা? সকাল সকাল রাগারাগি করছো কেন? দেখুন তো মা, এসব কি রান্না করেছে। আমরা কি সকালে এসব খাই? আসলে আমি জানতাম না আপনারা এগুলো খান না। জানো না যখন তখন রান্না করে গেলে কেন? স্নিগ্ধতা মাথা নিচু করে আছে। স্তব্ধ বিরক্ত হয়ে বলল, মম, খাবার নিয়ে বকাঝকা করার কি দরকার? ভুল করে যেহেতু রান্না করেই ফেলেছে, খেয়ে নাও। বেশি সমস্যা হলে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিও। অরিত্রী শিকদার খেয়ে ফেলবো লুকিয়ে ছেলের দিকে তাকালেন। স্তব্ধ শুকনো ঢোক গিলে নিজেই বেড়ে খাওয়া শুরু করলো। আর রাতুল শিকদার মুখ টিপে হাসছেন। রাহেলা বেগম খাবারের দিকে চোখ বুলিয়ে, রুটি, কয়েক পদের ভাজিও আছে দেখছি। বেশ তো, অনেকদিন হলো এগুলো খাই না। স্যান্ডউইচ খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। নাতবো, আমায় দে। স্নিগ্ধতা রাহেলা বেগম এবং রাতুল শিকদারকে বেড়ে দিল। তারা অনেক প্রশংসা করলো। রাতুল শিকদার অরিত্রী শিকদারকে বললেন, অনেক মজাদার খাবার। অরিতি, তুমি বসো। স্নিগ্ধতা তোমার শাশুড়িকে দাও। আমি খাবো না। বৌমা, খেতে বসো। অরিত্রী শিকদার বাধ্য হয়ে খেতে বসলেন। রাতুল শিকদার খাওয়া শেষ করে বললেন, স্তব্ধ নাস্তা সেরে রেডি হয়ে নে, আজ থেকে তুই অফিস যাবি। এই বছর কোনো অফিসেই আমি যাচ্ছি না। অফিস না গেলে তোর অ্যাকাউন্ট বন্ধ করে দিব। গাড়ির চাবিগুলো সিন্ধুকে তালা দিয়ে দিব। স্তব্ধ অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকালো, কিন্তু অরিত্রী শিকদার কিচ্ছু বললেন না। তাই স্তব্ধই বলল, ব্ল্যাকমেল ছাড়া আর কিছু পারো না? তোমাকে সোজা করতে এছাড়া কোনো উপায় দেখছি না। আজ নয়, কাল থেকে যাব। আচ্ছা, আবার ঘরে এসো, কথা আছে। অরিতি, তুমি এসো, ছেলের গুণের খবর জানাবো। কেন, কি করেছিস স্তব্ধ? বলবো, মা ছেলে উপরে আসো। রাতুল শিকদার ঘরে চলে গেলেন। অরিত্রী শিকদার চোখ পাকিয়ে, কি করেছিস? স্তব্ধ মাথা নাড়িয়ে, হুম, কিছু করিনি। তোর ড্যাড যে বলে গেল। তোমার হাজবেন্ড তো হুদাই আমার পেছনে লেগে থাকে। এই লোকটাকে বিয়ে করলে কেন? আমার জীবনটা তেজপাতা করে দিচ্ছে। স্তব্ধ রাতুল শিকদারের ঘরের দিকে হাঁটা ধরল। অরিত্রী শিকদার মৃদু হেসে, মা, আপনি খান, আমি শুনে আসি আপনার নাতি আবার কি করলো। যাও।
রাহেলা বেগম স্নিগ্ধতাকে বললেন, দাঁড়িয়ে আছিস কেন? তুইও খেতে বস। পরে খাবো, এখন আপনি খান। চুপ করে বস এখানে। স্নিগ্ধতা চেয়ার টেনে বসল। রাহেলা বেগম মৃদু হেসে বললেন, বুঝলি নাথ বউ, তোর এই জামাইকে আগে মানুষ বানাতে হবে, তারপর সংসার করতে হবে। উনি কি মানুষ না? একটা বাদর ছেলে, সব সময় বাইরে বাদরামি করে বেড়ায়। আর ভুগতে হবে তোর শ্বশুরকে। স্নিগ্ধতা মুচকি হাসল। রাতুল শিকদার গম্ভীর মুখে বিছানায় বসে আছেন। তার সামনে সোফায় ভাবলেশীন ভাবে স্তব্ধ বসে আছে। অরিত্রী শিকদার রাতুল শিকদারের পাশেই বসে আছে। স্তব্ধ জানতে চাইল, কেন ডেকেছ? বলছো না কেন? ফাহাদ হোসেনের মেয়ে জেসিকে তুই মেরেছিস? স্তব্ধ চমকায়িত দৃষ্টিতে। তোমায় কে বলল? জেসি তার বাবাকে বলেছে, আর তার বাবা ফাহাদ হোসেন আমাকে ফোন করে জানালো। ও, তোর জন্য আমার মান সম্মান কিছুই থাকবে না দেখছি। শেষ পর্যন্ত মেয়েদের গায়ে হাত তুলিস। আমাকে সবার সামনে টাচ করেছিল তাই মেরেছি, এতে দোষের কি আছে? অরিতি, আরো আশকারা তো ছেলেকে। বাড়িতে তোর বউ আছে, তার কানে গেলে কি ভাববে? তুমি ওর কানে না দিলেই হবে, কিছুই জানবে না, ভাববেও না। অন্যায় করেও মুখে মুখে কথা বলিস, লজ্জা করে না? আমি কোনো অন্যায় করিনি, তাই লজ্জাও করছে না। এবার বলো, তোমার কথা শেষ হয়েছে? হুম। তাহলে বসে আছো কেন? অফিসে যাও। আমিও ঘুরতে যাই। বাই বাই, টাটা। বলেই স্তব্ধ শীষ বাজিয়ে চলে গেল। রাতুল শিকদার রাগে ফুঁসছেন। দেখলাম ওই অপমান করে চলে গেল। ছেলের পিছনে এত লেগে থেকো না তো, ও বড় হয়েছে। বড় হয়েছে বলেই সমস্যা। ছোট থাকতেই ভালো ছিল, যা বলতাম তাই শুনতো। অফিসে যাও, দেরি হয়ে যাচ্ছে। যেমন মা তেমন ছেলে। রাতুল শিকদার রাগ দেখিয়ে রেডি হতে চলে গেলেন। দুপুর পার হয়ে গেছে। রাহিলা বেগম দুপুরের খাবার খেয়ে ভাত ঘুম দিয়েছেন। সালেহাও কাজ শেষে ঘরে গিয়েছে। অরিত্রী শিকদারও নিজের ঘরে। স্নিগ্ধতা হল ঘরে বসে আছে। একা একা ভালো লাগছে না। বসা থেকে উঠে ঘরে যাওয়ার জন্য পা বাড়াতে সদর দরজায় বেল বেজে উঠল। স্নিগ্ধতা গিয়ে দরজা খুলে দিতে একটা মেয়েকে দেখতে পেল। মেয়েটার হাত ধরে 2.5-3 বছরের একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা তীক্ষ্ণ দৃষ্টিতে স্নিগ্ধতাকে পর্যবেক্ষণ করে বলল, তুমি কে? স্নিগ্ধতাও পাল্টা প্রশ্ন করল, আপনি কে? রাতুল শিকদারের একমাত্র মেয়ে স্তব্ধ শিকদারের বড় বোন আরিয়া। স্নিগ্ধতা কিছুটা অবাক হলো। 2 দিন বাড়িতে এসেছে অথচ জানি না স্তব্ধর বড় বোন আছে। স্নিগ্ধতা মৃদু হেসে দরজার কাছ থেকে সরে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আপু, ভেতরে আসুন। ওয়ালাইকুম আসসালাম। আরিয়া বাড়ির ভেতরে ঢুকে সোফায় বসলো। স্নিগ্ধতা রান্নাঘরে চলে গেল 2-1 মিনিট পর। 2 গ্লাস শরবত হাতে নিয়ে বেরিয়ে আসলো। তারপর টেবিলের উপর রেখে, শরবত খেয়ে নিন, ভালো লাগবে আপু। আরিয়া এক চুমুকে শরবত শেষ করে ফেলল। আরেকটা গ্লাস বাচ্চা মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বলল, নৌসিন খেয়ে নাও মামনি। নসীন ছোট ছোট চুমুক দিয়ে শরবত খাচ্ছে। আরিয়া স্নিগ্ধতার দিকে তাকিয়ে, তোমার পরিচয় তো পেলাম না, কে তুমি? স্নিগ্ধতা বলতে যাবে তখনই অরিত্র শিকদার নিচে নেমে এলো। আরিয়াকে জড়িয়ে ধরে বলল, আরিয়া বাবু, কতদিন পর দেখলাম তোকে। মম, গত সপ্তাহে তো এসে গেলাম। তাতে কি হয়েছে? নসীন নানু, এদিকে আসো। নসীন গ্লাস রেখে দৌড়ে অরিত্র শিকদারের কাছে চলে গেল। অরিত্র শিকদার নাতনিকে কোলে তুলে নিয়ে চুমু খেলেন। আরিয়া বলল, মম, এই মেয়েটাকে? অরিত্র শিকদার একবার স্নিগ্ধতার দিকে তাকালেন, তারপর বললেন, স্তব্ধের বউ। এর সঙ্গে ড্যাড ভাইয়ের বিয়ে দিয়েছে তো। মেয়ে তোমার নাম কি? স্নিগ্ধতা। আচ্ছা, নৌসিনকে নিয়ে ঘরে যাও, ও কিন্তু অনেক দুষ্ট, দেখে রেখো। আচ্ছা আপু। স্নিগ্ধতা নসীনকে কোলে তুলে নিল। ছোট্ট নসীন মায়ের ইশারায় স্নিগ্ধতার সঙ্গে গেল। স্নিগ্ধতা চলে যেতেই অরিত্র শিকদার মেয়ের দিকে তাকিয়ে, আরিয়া, যা করার তোকেই করতে হবে। স্তব্ধের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়ের ডিভোর্সটা করাতে হবে। স্তব্ধের বিয়ের কথা জানাজানি হলে তোর আন্টির কাছে আমি মুখ দেখাতে পারবো না। মম, স্তব্ধের তো নাতাশাকে পছন্দ নয়। তোর এসব ভাবতে হবে না, তুই শুধু ডিভোর্সের ব্যবস্থাটা কর।
তুমিও তো করতে পারো। তোর দিদানার বাবার বিরুদ্ধে গিয়ে আমি কিভাবে করব? তবে তুই যদি চাস তাহলে সম্ভব। তোর কথা কেউ ফেলতে পারবে না। স্তব্ধও তোকে ভালোবাসে। আর যাই হোক, বোনের কথা কখনো অমান্য করবে না। ড্যাড, স্তব্ধ কোথায়? তোর ড্যাড অফিসে, আর স্তব্ধ মনে হয় বন্ধুদের সঙ্গে বের হয়েছে। দিদেন। মা, ঘরে আসেন, ঘুমাচ্ছে। ও, আমি ফ্রেশ হয়ে আসি, পরে কথা হবে। যা তাহলে। আরিয়া নিজের ঘরে চলে গেল। আরিয়া স্তব্ধের বড় বোন। স্তব্ধের থেকে 5 বছরের বড় সে। বিয়ে হয়ে গেছে, ছোট্ট একটা মেয়েও আছে, নওশিন। স্নিগ্ধতা নওশিনের সঙ্গে খেলছে। নওশিন অনেক মিশুকে কয়েক মুহূর্তেই স্নিগ্ধতার সঙ্গে মিশে গেছে। নওশিন খেলা রেখে স্নিগ্ধতার গলা জড়িয়ে ধরে। আমি তোমাকে কি বলে ডাকবো? স্নিগ্ধতার মুখটা গম্ভীর হয়ে গেল। ভাবতে লাগলো, সত্যিই তো কি বলে ডাকবে? মামি বলে ডাকবে। আচমকা এমন একটা কথা শুনে স্নিগ্ধতা এবং নওশিন দরজার দিকে তাকিয়ে স্তব্ধকে দেখতে পেল। নওশিন দৌড়ে গিয়ে স্তব্ধকে ধরল। স্তব্ধ নওশিনকে কোলে নিয়ে বিছানায় বসতেই নওশিন জানতে চাইল, মামা কোথায় গেছিলে? আমার নৌশি পরির জন্য চকলেট আনতে গিয়েছিলাম। এতগুলো চকলেট? হুম। থ্যাংক ইউ মামা। ওয়েলকাম নৌশি পরি। নওশিন স্তব্ধের কোল থেকে নেমে স্নিগ্ধতার কাছে গিয়ে একটা চকলেট বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, তুমিও খাও। খাবো না মামুনি, তুমি খাও। বিছানার একপাশে বসে চকলেট খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল নওশিন। স্নিগ্ধতা উঠে ঘর থেকে বেরিয়ে গেল। স্তব্ধ স্নিগ্ধতার যাওয়ার দিকে তাকিয়ে নওশিনের সঙ্গে দুষ্টুমি করতে লাগল। আরিয়া ভেতরে এসে ভাইয়ের পাশে বসল। স্তব্ধ বোনকে দেখে হেসে, কেমন আছিস আপু? ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো। এভাবে বিয়ে করার পরও ভালো আছিস? এখন কি মেয়েদের মতো কান্না করব? তা নয়, তবে জোর করে ড্যাড তোকে বিয়ে করিয়ে দিল, এত সহজে মেনে নিয়েছিস? আবার ওই মেয়েটা, আই মিন সিকদুতা, তোর ঘরে থাকে শুনলাম। আমি মানলেই কি বা না মানলেই কি, বিয়ে তো হয়ে গেছে। এছাড়া ওর আমার ঘরে থাকাটাই স্বাভাবিক। মম চাইছে তোদের ডিভোর্স করাতে, তুই কি বলিস? স্তব্ধ ভ্রু নাচিয়ে, ও এই কারণেই এখানে এসেছিস? এই কারণে আসতে যাব কেন? আমার বাড়িতে আমি আসতে পারি না? পারবি না কেন? কিন্তু তুই তো বছরে সম্ভবত 2 থেকে 3 বার আসিস। কিন্তু গত সপ্তাহে বেরিয়ে গেলি, আবার এই সপ্তাহে আসলি। এমনিতে তো বললেও আসিস না। ছোট থেকেই আমরা দুজন বেস্ট ফ্রেন্ডের মতো ছিলাম, দুজন দুজনে সব সিক্রেট কথা শেয়ার করতাম। নুহাসের সঙ্গে আমার সম্পর্কটা তুই সবাইকে বুঝিয়ে বিয়ে পর্যন্ত নিয়ে গেছিস। তোর জন্য আমি নুহাসকে পেয়েছি, কিছু ভুলিনি। এসব কথা এখন কেন আসছে? কারণ আসছে, তাই আসছে। দেখো মাম, যখন নাতাশাকে তোর যখন পছন্দ করেছে, নাতাশার সঙ্গে তোর বিয়ে দিয়ে ছাড়বে। মামকে তুই তো চিনিস। কিন্তু আমার নাতাশাকে পছন্দ নয়। জানি, এখন তুই এটা আমায় বল, তুই কি এই বিয়েটা মেনে নিয়েছিস? যদি মেনে নিস তাহলে আমি মমকে বুঝাবো, যদি না নিস তাহলে বাবাকে বুঝিয়ে তোদের সম্পর্কটার ইতি টেনে দেব। স্তব্ধ কিছুক্ষণ ভেবে বলল, আমার সময় লাগবে। হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। আমার জন্য কারো জীবন নষ্ট হোক, তাও চাই না। আরিয়া স্তব্ধের কাঁধে হাত রেখে আশ্বস্ত করে